আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্রকে এই গ্রুপে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো তো, এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করছে। এবং আমরা অতীতে যে ক্লাসগুলো করেছি, বেশ কিছু ক্লাস, আশা করি ক্লাসগুলো সবাই প্র্যাকটিস করেছে। এবং আমাদের এই কোর্সটা হচ্ছে পুরোটাই ম্যাথমেটিক্যাল, তোমরা দেখছো। ফলে ক্যালকুলেশনগুলো যদি আমরা একটু প্র্যাকটিসে রাখি, আমার মনে হয় এই কোর্সটাতে ভালো করা সম্ভব। আমাদের যে কোর্সটা আমরা পড়ছি, আমরা অসিলেশনে আছি এবং আমরা এখন ম্যাক্সওয়েলস ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করছি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা গত ক্লাসে ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে আলোচনা করলাম। আজকেও আমরা ওই বরাবরের মতো ওই একই রকম পড়ব। আজকে আমরা ম্যাক্সওয়েলসের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডিফারেনশিয়াল ফর্ম, ম্যাক্সওয়েলস ইকুয়েশনের যে ক্ষেত্র সমীকরণ যে চারটা আছে, সেগুলোর কোনটা কখন হয় এবং কোনটা কি কাজে ব্যবহৃত হয় এবং এগুলো ডেরিভেশন আমরা আলোচনা করব। প্রথমে ম্যাক্সওয়েলসের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে, ম্যাক্সওয়েলসের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো প্রথমে আমরা একটু লিখে তাদের পরিচয় সম্পর্কে একটু জানতে চাই, যে কোনটাকে কি নামে ডাকে। এগুলো কিন্তু পরীক্ষা যখন ভাইবা হয়, শুধু ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ার না, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে যখন ভাইবা হয়, তখন ভাইবার সময় কিন্তু এগুলো জিজ্ঞাসা করে যে ম্যাক্সওয়েলসের ইকুয়েশন গুলো কি এবং কোন ইকুয়েশনকে কি নামে ডাকে। তো প্রথমে আমি একটু লিখি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। Equations, differential form. Differential form. Maxwell's equation এর differential form গুলো আমরা লিখবো আর কি। যেমন নাম্বার 1 আমরা জানি হচ্ছে del dot D is equal to rho. নাম্বার 2 আমরা লিখি হচ্ছে del dot B equal to হচ্ছে 0. এবং নাম্বার 3 যেটা আমরা লিখি সেটা হচ্ছে del cross E, I mean curl of E. এগুলো হলো divergence of B, divergence of D, divergence of B, divergence of E equal to minus del B by হচ্ছে delta T. তারপরে নাম্বার 4 আমরা লিখি curl of H, magnetic field, is equal to J plus delta D divided by হচ্ছে delta T. এই চারটা ইকুয়েশনকে আমরা ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণ বলি। এই চারটা ইকুয়েশনকে আমরা ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণ বলি, ক্ষেত্র সমীকরণ। যেমন প্রথম সমীকরণটাকে আমরা এখানে ডি কে বলতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। আমরা গত ক্লাসে এটা ডেরিভেশন আলোচনা করেছি। আর ওটাকে বলা হয় মুক্ত চার্জ ঘনত্ব, মুক্ত চার্জ ঘনত্ব। এবং এই ইকুয়েশনটা হচ্ছে স্থির তড়িতে গসের সূত্রের রূপ, স্থির তড়িতে গসের সূত্রের একটা রূপ, ডেল ডি ইকুয়াল টু রূপ। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এটাকে আমরা বলি গসের সূত্রের একটা রূপ। দুই নম্বরটা হচ্ছে ডেল ডট বি ইকুয়াল টু 0। ডেল ডট বি মানে কি? ডাইভারজেন্স অফ বি, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু হচ্ছে 0। আর ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু, বিটাকে বলি আমরা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0। এবং এটা হচ্ছে ম্যাগনেটিজমের ক্ষেত্রে এটা হচ্ছে গসের সূত্রের একটা প্রয়োগের একটা ফল। এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে গসের সূত্র এর একটা ফল। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে, এটা ইলেকট্রিসিটিতে, এটা ম্যাগনেটিক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডে এটা হচ্ছে গসের সূত্রের একটা ফল। তারপরে যে আমরা লিখেছি কার্ল অফ ই, তারপরে নেবলা ক্রস ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল বি। এখানে ডেল টি, এখানে ই টাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর বি টাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো ভেক্টর ফিল্ডে আমরা বলছি এটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশন। এবং এটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে বৈদ্যুতিক আবেশে যে ম্যাগনেটিক ইন্ডাকশন, যে ফ্যারাডেজ ল আছে এবং লেঞ্জের সূত্রের একটা পরিবর্তিত রূপ। বলে নেবলা ক্রস ই, নেবলা আই মিন ডেল ক্রস ই, আই মিন কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি। এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যে ফ্যারাডেজ ল আছে আর আছে হচ্ছে কি লেন্জ ল, এর সমীকরণের একটা রূপ আমরা বলবো বা সমন্বিতকরণ, কম্বিনেশন অফ ফ্যারাডেজ ল এন্ড লেন্জ ল। তারপর ফাইনালি যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ নেবলা ক্রস এইচ মানে কার্ল অফ এইচ, কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে। এখানে বলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এইচ, যে হচ্ছে কারেন্ট ডেনসিটি জে, এন্ড টি ডেল ডি ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে যে আমরা গত ক্লাসে এটা ডেরাইভ করেছি যে অ্যাম্পিয়ারের যে কারেন্টের লটা আছে তার মডিফাইড ফর্ম, অ্যাম্পিয়ারস ল এর মডিফাইড ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল বাই ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এই অ্যাম্পিয়ারস ল এর মডিফাইড ফর্মটা করেছিলেন।
তাহলে আমরা এই জিনিসগুলো সম্পর্কে পট করে পরীক্ষার সময় জিজ্ঞাসা করে ফেলতে পারে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে গসেস লটা লিখো, ম্যাক্সওয়েল কিভাবে লিখেছিলেন, ডেল ডট বি ইকুয়াল টু রো। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে গসেস লটা কেমন হবে, বলে ডেল ডট বি ইকুয়াল টু 0। তারপরে বলবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন এবং লেন্স লটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, যে নেবলা ক্রস ই, আই মিন কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল ডি। তারপরে হচ্ছে নেক্সট ফ্যারাডেজ এটা বলে অ্যাম্পিয়ারস ল এর যে মডিফাইড ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল, সেটা ম্যাক্সওয়েল কিভাবে কারেকশন করেছিলেন সেটা একটু লেখো। ওই যে নেবলা ক্রস এইচ, আই মিন কার্ল অফ এইচ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি বাই ডেল ডি, যেখানে এইচটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, যেটাকে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি, ডিটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই চারটা লকে আমরা ডেরাইভ করব। আমরা আজকে হয়তো দুইটা করব, অন্য একদিন আবার বাকি দুইটা আমরা অন্যদিন করব। তো প্রথমে যদি আমরা নেবলা ডট ডেল ডি, আই মিন ডাইভারজেন্স অফ ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা যদি আমরা এক্সপ্লেইন করতে চাই, তার জন্য আমরা কি করব? তাহলে আমরা একটু লিখে ফেলি প্রথম সূত্রের প্রতিপাদন। নেবলা ডট ডি, আই মিন ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু রো, এর প্রতিপাদনটা কেমন হবে? হ্যাঁ, ডাইভারজেন্স অফ ডি এর প্রতিপাদনটা কেমন হবে? এর আগে কিন্তু আমরা এরকম একটা সারফেস ক্যালকুলেশন করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এরকম একটা সারফেস নিয়েছিলাম হচ্ছে এস, এর একটা ছোট্ট অংশ বিবেচনা করেছিলাম, তার একটা পয়েন্ট নিয়েছিলাম আমরা পি, তারপর আমরা বলেছিলাম হচ্ছে জে, তারপর আমরা বলেছিলাম হচ্ছে ইটা, তারপর আমরা বলেছিলাম হচ্ছে কত ডিএ। নিশ্চয় তোমাদের মনে আছে এগুলো। হ্যাঁ, এখানে একটা ভলিউম বিবেচনা করেছিলাম আমরা, একটা তল যার টোটাল এরিয়াটা হচ্ছে কত এস। এর বলা হচ্ছে যে তড়িৎ মাধ্যমে আমরা একটা কোন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা কি করব, আমরা একটা ভি আয়তনের আবদ্ধ কুণ্ডল পৃষ্ঠতল এস বিবেচনা করব। আমরা একটা ভি আয়তনের এস একটা আবদ্ধ তল আমরা বিবেচনা করেছি। এই আবদ্ধ তলের গসের তত্ত্ব অনুসারে আমরা জানি যে কোন বদ্ধ পৃষ্ঠের উপরে তড়িৎ ক্ষেত্রের অভিলম্ব উপাংশের পথ সমাকলন, লাইন ইন্টিগ্রাল, এর মানটা সবসময় আবদ্ধ ক্ষেত্রের চার্জের সমান। অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখি ইন্টিগ্রেশন অফ ই ডট হচ্ছে ডিএস মাস্ট বি ইকুয়াল টু হচ্ছে কত, চার্জের সমান, অর্থাৎ কিউ এর সমান। এটা আমরা শিখেছি, আমরা গসের সূত্র থেকে এটা আমরা জানি। পরবৈদ্যুতিক মাধ্যমে ডিভি আয়তনে কোন চার্জ ঘনত্ব, যদি আমরা বলি যে পরবৈদ্যুতিক মাধ্যমে ডিভি আয়তনের মধ্যে যদি চার্জ ঘনত্ব যদি রো হয়, চার্জ ঘনত্বকে কত বলছি আমরা, ডিভি আয়তনের মধ্যে চার্জ ঘনত্ব হচ্ছে রো, এবং মেরুবর্তী চার্জ ঘনত্ব যদি বলি আমরা রো পি, মেরুবর্তী চার্জ ঘনত্ব যদি রো পি যদি হয়, তাহলে মোট চার্জ ঘনত্ব হবে এ দুটোর সমষ্টির সমান। তাহলে মোট চার্জ ঘনত্ব হবে এ দুটো চার্জের সমষ্টির সমান, অর্থাৎ রো প্লাস হচ্ছে কত, রো পি হিসাবে রাখতে হবে। মোট চার্জ ঘনত্ব হবে এই। সুতরাং মেরুবর্তীটা যদি পি হয়, মেরুবর্তীটাকে যদি আমরা পি ভেক্টর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে পি ভেক্টর উইল বি ইকুয়াল টু রো পি, এটাকে বলছে রো পি মাইনাস হচ্ছে রো পি উইল বি ইকুয়াল টু, আমরা লিখবো রো পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডাইভারজেন্স অফ পি ভেক্টর। মেরুবর্তীটাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে মেরুবর্তীটার জন্য যে চার্জ ডেনসিটি সেটাকে আমরা বলবো মাইনাস ডাইভারজেন্স অফ পি ভেক্টর, সুতরাং পরবৈদ্যুতিক মাধ্যমের ডিভি ক্ষুদ্র আয়তনে কোন বিন্দুতে মোট চার্জ যে ঘনত্বটা হবে, তাহলে আমি যদি মোট চার্জ ঘনত্বটা ক্যালকুলেশন করতে চাই, মোট চার্জ ঘনত্ব টোটাল চার্জ ডেনসিটিকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা কি করব, টোটাল চার্জ ঘনত্ব উইল বি ইকুয়াল টু রো মাইনাস ডাইভারজেন্স অফ পি, তারপরে হচ্ছে ভেক্টর। মোট চার্জ ঘনত্ব হবে রো মাইনাস ডাইভারজেন্স অফ পি ভেক্টর। তাহলে গসের সূত্রের কে আমরা নিম্নরূপে আমরা এভাবে গসের সূত্রকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে গসের সূত্রকে আমরা কিভাবে লিখতে পারি এখন? তাহলে গসের সূত্রকে লেখা যায়, আমি ছবিটা মুছে ফেলি। তাহলে গসের সূত্রটাকে আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি। গসের সূত্র হতে আমরা পরিষ্কার লিখতে পারি। গসের সূত্রকে আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ই, তারপরে হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু, গসের সূত্র আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ ই ডিএস ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে আমরা ভলিউমে লিখবো, তারপরে হচ্ছে কত, হ্যাঁ গসের সূত্র দিয়ে কি লিখবো, ই ডিএস ইজ ইকুয়াল টু নেবলা ডট ইডিভি, ভলিউমের সাপেক্ষে যদি দেখি নেবলা ডট ই, তারপরে হচ্ছে ডিভি, গসের সূত্রের সাপেক্ষে লিখছি। তাহলে আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে লিখবো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এপসিলন নট, তারপরে আমরা লিখতে পারি নেবলা ডট ই, কে লিখবো আমরা রো মাইনাস, আমরা লিখবো রো, তারপর হচ্ছে মাইনাস, ওই যে আমরা লিখেছিলাম ডাইভারজেন্স অফ পি, মেরুবর্তীটা যদি পি ভেক্টর হয় তাহলে লিখবো হচ্ছে ডাইভারজেন্স অফ পি, তাহলে ডাইভারজেন্স অফ পি ভেক্টর,
তারপরে হচ্ছে কত ডিবি সমান সমান। এখানে আমরা একটু অন্য ক্যালকুলেশন করতে পারি। একটু আমরা এপসিলন নটটাকে এখানে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ এপসিলন নট, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে ডিএস, এটাকে আমরা যদি লিখি তাহলে ইন্টিগ্রেশন অফ রো ডিভি মাইনাস ইন্টিগ্রেশন অফ নেবলা ডট পি, তারপরে হচ্ছে কত ডিভি। পরিষ্কার ভাষায় এটাকে লেখা যাচ্ছে এরকম ক্যালকুলেশন যদি করি আমরা। এবার আমরা যদি সাইড চেঞ্জ করে ফেলি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে ইন্টিগ্রেশন অফ এপসিলন নট ই, তারপরে হচ্ছে ডট ডিএস প্লাস ওটাকে নিয়ে আসি এই পাশে নেবলা মানে ডাইভারজেন্স অফ পি ভেক্টর, তারপরে হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ রো, তারপরে হচ্ছে কত ডিভি, ইন্টিগ্রেশন অফ রো ডিভি। তারপরে এখানে যদি আমরা এটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে ইন্টিগ্রেশন অফ কমন নিলে কি দাঁড়ায়, কমন নিলে কি দাঁড়ায় নেবলা, তারপরে হচ্ছে ডট নেবলা, তারপরে হচ্ছে ডট, তারপর থাকে হচ্ছে এপসিলন নট, তারপর হচ্ছে ই ভেক্টর। আমি যদি এটাকে যদি ভলিউমের রেসপেক্টে লিখি, এই যে ডিএস কে ভলিউমের রেসপেক্টে লিখলে কিন্তু এখানে একটা নেবলা ডট ই চলে আসে, হ্যাঁ, প্লাস হচ্ছে কত পি ভেক্টর, তারপরে হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ রো, তারপরে হচ্ছে ডিভি। আমরা এটাকে ভলিউমের রেসপেক্টে কিন্তু লিখতে পারি, এই যে ইডিএস কে লিখতে পারি আমরা একটা লাইন এখানে লিখি, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। এই লাইনটা না লিখে আমি যদি আরেকটু এক্সটেন্ড করে লিখি সুন্দর করে, তাহলে দাঁড়ায় হচ্ছে এই যে এপসিলন নট তো এখানে থাকলোই, এই যে ইডিএস কে লেখা যায় হচ্ছে ভলিউম ইন্টিগ্রালের সাপেক্ষে লেখা যায় নেবলা ডট ই, তারপরে হচ্ছে ডিভি প্লাস হচ্ছে নেবলা ডট পি, তারপরে হচ্ছে ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ রো, তারপরে হচ্ছে ডিভি। তাহলে এখান থেকে আমরা ডেলটা যদি কমন রাখি ডেল ডট, তাহলে এখানে থাকে হচ্ছে এপসিলন নট ই, তারপরে হচ্ছে থাকে পি ভেক্টর, তারপরে হচ্ছে ডিভি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো, তারপরে হচ্ছে কত ডিভি। রো ডিভি, তাই তো? এখন আমাদের খুব ভালো করে জানা আছে যে এই যে আমরা লিখেছি যে এপসিলন নট ই প্লাস পি, এটাকে কি লেখে, এটাকে লেখা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটাকে লেখা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি লেখে এটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট লেখে। যেহেতু আমরা লিখবো হচ্ছে এপসিলন নট ই, তারপরে হচ্ছে পি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, বা এটাকে আমরা বলছি হচ্ছে সরণ ভেক্টর, সরণ প্রবাহ। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ নেবলা ডি, লিখি নেবলা ডট ডি, আই মিন ডাইভারজেন্স অফ ডি ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ রো, তারপরে হচ্ছে ডিভি। সো দ্যাট এখান থেকে পরিষ্কার আমরা লিখতে পারি যে নেবলা ডট ডি ইজ ইকুয়াল টু, আই মিন ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে রো। সো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যে গসের সূত্র সেটা আমরা প্রমাণ করে ফেললাম, নেবলা ডট ডি ইকুয়াল টু রো। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের একদম যে ক্ষেত্র সমীকরণ গুলো আছে তার প্রথম সমীকরণ, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এটাকে আমরা বলি হচ্ছে গসের সূত্রের ফল। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে গসের সূত্রের ফল, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের প্রথম সূত্র প্রতিপাদিত হলো। লিখে নিতে হবে একটু। তাড়াতাড়ি লিখে নাও। সবাই লেখা সবাই গেছে না? গুড। আমরা সেকেন্ড যে লটা আছে সেটা ডেরিভেশনে যাব এখন। সেকেন্ড ল এর ডেরিভেশন যাব। সেকেন্ড লটা হচ্ছে নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। এটা হচ্ছে সেকেন্ড ল, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ক্ষেত্র সমীকরণ, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, যেখানে বিটাকে বলি হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড, যেখানে বিটাকে বলি হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড। এবং আমরা খুব ভালো করে জানি, এখানে তোমরা সবাই জানো, এগুলো সব কিন্তু একদম ইন্টারমিডিয়েট লেভেলের কথাবার্তা, যে কোনো আবদ্ধ পৃষ্ঠতলে প্রবেশকারী চৌম্বক ক্ষেত্র রেখা কোনো আবদ্ধ তলে বা আবদ্ধ পৃষ্ঠতলে প্রবেশকারী চৌম্বক ক্ষেত্র রেখা উক্ত পৃষ্ঠ ত্যাগকারী ক্ষেত্র রেখার সমান। যে পরিমাণ প্রবেশ করবে ক্ষেত্রের মধ্যে ততগুলো
ত্যাগ করবে তারা। কাজেই কোন আবদ্ধ পৃষ্ঠতলে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্স সর্বদা 0 হয়ে যাবে। তাহলে চৌম্বক ফ্লাক্স যদি সর্বদা 0 হয় সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার লিখতে পারি ইন্টিগ্রেশন অফ বি তারপরে ডট ds ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। এটা কিন্তু সারফেস ইন্টিগ্রাল। এটাকে যদি আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে ফেলি, ভলিউম ইন্টিগ্রালে যদি কনভার্ট করে ফেলি তাহলে আমরা লিখতে পারি ভলিউম ইন্টিগ্রালে করলে কি 3 ডাইমেনশনালে যেটা হবে। 3 ডাইমেনশনাল ভলিউম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা, তাই না? লাইনে হচ্ছে একটা সিঙ্গেল, আর ভলিউমে গেলে হবে যেমন ক্ষেত্রতে যদি যাই তাহলে ডাবল ইন্টিগ্রাল। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, এটাকে বলি আমরা হচ্ছে সারফেস এরিয়া ইন্টিগ্রাল, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, আর এটাকে বলি হচ্ছে আমরা ভলিউম ইন্টিগ্রাল। ভলিউম ইন্টিগ্রাল, তা ভলিউম ইন্টিগ্রালে যেহেতু তিনটা ইন্টিগ্রেশন তাহলে এখানে dx dy dz থাকবে, আর dx dy dz যদি আসে তাহলে এখানে আনতে হবে কাকে? ন্যাবলাকে, ন্যাবলা। তাহলে ভলিউম ইন্টিগ্রেশনে যদি কনভার্ট করি তাহলে আমরা এখানে লিখবো ন্যাবলা ডট বি তারপরে হচ্ছে ds ইজ ইকুয়াল টু হচ্ছে কত, সরি ds থাকবে না, তখন হবে dv ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে ন্যাবলা ডট বি dv ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে 0 যদি হয় নির্বাচিত আয়তন অনির্ধারিত হয়, কাজেই নির্বাচিত আয়তন যেহেতু অনির্ধারিত, আয়তনের মানটা তো নির্ধারিত না, অনির্ধারিত, সো দ্যাট আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি ন্যাবলা ডট বি আই মিন ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা অনেক সহজ, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের সেকেন্ড সমীকরণ, যেটাকে আমরা চৌম্বক ক্ষেত্রের গসের সূত্রের ফল বলি। চৌম্বক ক্ষেত্রে গসের সূত্রের এটাকে ফল বলি। চৌম্বক ক্ষেত্রের গসের সূত্রের ফল হচ্ছে এটা। হয়ে গেল, তাই না? এবার আমরা 3 নম্বরটা চলে যাই। 3 নম্বরটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তাড়িত চৌম্বক ক্ষেত্রে মানে ফ্যারাডের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং লেন্স ল এর কম্বিনেশন বা সম্মিলিত রূপ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন এন্ড লেন্স ল। তোমরা নিশ্চয়ই লেন্স ল জানো, যে কোনো বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখ এমন হয় যেটি বর্তনীতে যে কারণে তৈরি হয় সেই কারণকে বাধা সৃষ্টি করে। তাহলে একটা মাইনাসের ব্যাপার তো চলে আসবে, বাধার ব্যাপার তো। এবং সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা জানি, 3 নম্বরটা হচ্ছে কি জানি, ন্যাবলা ক্রস ই, তার মানে হচ্ছে কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই হচ্ছে কত ডেল্টা বি। এই সমীকরণটা আমরা এখন একটু প্রতিপাদন করতে চাই। এই সমীকরণটা প্রতিপাদন করলে আমরা অনেক দূর আগে গেলাম। এই জন্য আমরা যেহেতু ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন আমরা শিখেছি যে আবদ্ধ তড়িৎচালক শক্তির অভিমুখ এমন হয় বর্তনীতে যে কারণে তৈরি হয় সেই কারণকে সে বাধা সৃষ্টি করে। আবার ফ্যারাডেজ ল এগুলো অনেকগুলো আছে, যে যখনই ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন হবে তখনই তড়িৎচালক বল আবিষ্ট হবে, যখনই ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন হবে তখনই তড়িৎচালক বল আবিষ্ট হবে। সুতরাং কোন একটা লুপে যে ইলেকট্রোমোটিভ ফোর্স যে হবে ইনডিউসড ইএমএফ, সেটা হচ্ছে কত মাইনাস ডেল ফাই বাই ফাই বি বাই হচ্ছে কত ডেল্টা টি। ফাই বি লিখতে পারো বা ফাই লিখতে পারো, এখানে বি না লিখলেও চলবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত মাইনাস থাকলো ইন্টিগ্রেশন অফ এই যে ডেল ফাই বাই ডেল টি, এটাকে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে লিখি তাহলে আমরা লিখবো হচ্ছে ডেল্টা বি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, ডেল্টা বি বাই ডেল্টা টি, আর থাকবে হচ্ছে সারফেসের মধ্যে ds। এটা সারফেস ইন্টিগ্রাল, ইকুয়েশন নাম্বার কত 1। অর্থাৎ আমরা ইএমএফ কে ম্যাথমেটিক্যালি এরকম একটা ফরম্যাটে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন। হ্যাঁ, কারণ চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মানটা তো আমাদের সবসময় জানা আছে, যে ফ্লাক্স ঘনত্বের মানটা হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে বি তারপরে হচ্ছে ডট হচ্ছে কত ds। এটা আমরা আগে থেকে জানি 5b এর মান দিস। এইটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা এইরকম একটা ইএমএফ এর জন্য একটা ইকুয়েশন পেয়ে যাব ফ্রম ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন। সুতরাং ইএফ এর মানটা যদি একটা একক চার্জকে যদি সম্পূর্ণ লুপকে যদি আমরা ঘুরিয়ে আনতে চাই, আমরা যদি একক চার্জকে সম্পূর্ণ লুপকে যদি আমরা ঘুরিয়ে আনতে চাই, সম্পূর্ণ লুপকে যদি আমরা ঘুরিয়ে আনতে চাই, একক চার্জকে যদি আমরা সম্পূর্ণ লুপকে ঘুরিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইএমএফ টার মানটা হবে ইএমএফ উইল বি ইকুয়াল টু, যদি সম্পূর্ণ লুপকে আমরা যদি ঘোরাতে চাই তাহলে ক্লোজ ইন্টিগ্রাল অফ, যেহেতু লুপ ঘোরাচ্ছি লুপ হয়ে যাচ্ছে, তাহলে হবে ই তারপরে ডট হচ্ছে কত ডিএল। ইকুয়েশন নাম্বার হচ্ছে কত 2। তাহলে এটা হচ্ছে আমরা প্লাস ঘনত্বের জন্য আমরা প্লাস ঘনত্বের যে পরিবর্তন সেটা দিয়ে আমরা এখানে আমরা ইএমএফ টা ক্যালকুলেশন করলাম অ্যাকর্ডিং টু ফ্যারাডে, এবং একটা চার্জকে যদি আমরা সম্পূর্ণ লুপ মানে বর্তনী যদি ঘুরিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের মানটা হবে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই তারপরে হচ্ছে ডিএল, অথবা তুমি লিখতে পারো হচ্ছে কত ডিএস। এখানে ই কে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। সুতরাং এর তাহলে এখন আমরা এখান থেকে পরিষ্কার আমরা লিখে ফেলতে পারি, কি লিখে ফেলতে পারি আমরা, তাহলে পরিষ্কার ফ্রম ইকুয়েশন 1 and 2
1 and 2 হতে আমরা পরিষ্কার লিখতে পারি যে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই তারপরে হচ্ছে ডিএল ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ হচ্ছে কত ডেল্টা বি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি তারপরে ডট হচ্ছে কত ডিএস। তাই তো এটা হচ্ছে আমাদের ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে আমরা এই সিদ্ধান্তটা এখানে গ্রহণ করলাম আর কি। এখন স্টোকসের যে তত্ত্ব আছে আমরা যদি এখানে স্টোকস থিওরি যদি অ্যাপ্লাই করি, স্টোকসের থিওরি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? পথ সমাকলনকে আমরা তলে নিয়ে যাব, পথ সমাকলনটাকে আমরা তলে নিয়ে যাব। তাহলে স্টোকসের ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো স্টোকস ল অ্যাপ্লাই করে স্টোকসের ল তাহলে হচ্ছে নেবলা তারপরে ডট হচ্ছে কত ই, নেবলা ডট ই। স্টোকসের যদি আমরা পথকে যদি তলে নিয়ে যাই তাহলে নেবলা, কারণ এটা তো এর মধ্যে এক্স ওয়াই দুটোই কিন্তু আছে এখানে, যদি নিয়ে আসি ডট হবে না, ক্রস ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম হচ্ছে কত ডিএস ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল টি তারপরে হচ্ছে কত ডিএস। স্টোকসের পাথ ইন্টিগ্রালকে যদি আমরা এরিয়া ইন্টিগ্রালে যদি কনভার্ট করি তাহলে পাথ ইন্টিগ্রালকে কি করেছি আমরা এরিয়া ইন্টিগ্রালে আমরা এটাকে কনভার্ট করেছি, এবং এটা যদি যে কোনো তলের যদি আমরা যে কোনো তল বিবেচনা করি যে কোনো তলের জন্য আমরা এটাকে পরিষ্কার লিখতে পারি নেবলা ক্রস ই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল বি বাই হচ্ছে কত ডেল্টা টি, যে কোনো তলের জন্য। সুতরাং এগুলো অনেক কঠিন কিছু না, অনেক ইজিলি আমরা ম্যাক্সওয়েলের যে থার্ড যে স্টেটমেন্ট, হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অফ ফ্যারাডের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল এবং লেন্জের ল এর সমন্বিত রূপটাকে আমরা ডিরাইভ করে ফেললাম কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই হচ্ছে কত ডেল্টা টি। তাহলে এখানে আমরা কি করেছি স্টোকস অ্যাপ্লাই করেছি, স্টোকস এস টি ও কে ই এস, স্টোকস ল। তোমরা যেটা ফার্স্ট ইয়ারে ভেক্টর অ্যানালাইসিসে শিখেছিলে গ্রিনস থিওরেম, স্টোকস ল ইত্যাদি ইত্যাদি সেগুলা। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোটামুটি আমরা আমাদের যে চারটা ছিল চারটার মধ্যে আমরা তিনটা সলভ করলাম, ছোট ছোট তিনটা। এবার আছে একটা বড়, আগামী ক্লাসে আমরা বড় যে এটা আছে অর্থাৎ 4 নাম্বারটা অ্যাম্পিয়ার্স ল এর যে মডিফাইড ফর্ম, মডিফিকেশন ফর্ম বাই ম্যাক্সওয়েল, যেটা যেভাবে উনি ডিরাইভ করেছিলেন সেই ডেরিভেশনটা আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।